থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে বীর বেশ পড়ে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান। জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। আচ্ছা রাহুল, পৃথা বেঁচে থাকলে এখন ওর কত বয়স হতো? তোর আবার কি হলো? তোরও কি বড় জেঠুর মতো হঠাৎ করে আমার মাথাটা খারাপ হয়ে গেল নাকি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা দাঁড়ান, আপনারা দাঁড়ান, বাইরে দাঁড়ান। কোথায় যাচ্ছিস? দাঁড়া, আমার কাজ আছে। কি পাগলামি করছিস? এখানে একটা শোকসভা হচ্ছে। 10 বছর আগে যে হারিয়ে গেছে, আমি আজ এখানে বসে তার জন্য শোকসভা করতে পারবো না। ছাড় আমাকে। এটা কি এটা? খাম, বড় নাম লেখা। দাঁড়াও দেখি একবার। তোমার কি মাথা খারাপ? বড় নাম লেখা, ওটা আমি খুলতে দেবো? বড়বাবু, বড়বাবু, একটা খাম এসছে, আপনার নাম লেখা আছে। ভেতরে আজ আমার বলতে গর্ব হয় রণজয়। তোমরা তোমরা আমার
শক্তি। ইউ অল আর মাই স্ট্রেংথ। স্যার আজ আমার এত আনন্দের দিন, আপনারা আমার বাড়িতে এলেন, না খাওয়া দাওয়া করলেন, হ্যাঁ আমার এত আনন্দ হচ্ছে স্যার কি। সাত্যকী, তোমার আনন্দ আমাদের কাছে নিরানন্দ হয়ে গেছে। এত খাওয়ালে এটাকে খাওয়ানো বলে না, টর্চার বলে, টর্চার। তোমরা সবাই জানতে যে কলকাতা পুলিশ ফোর্সের হয়ে এই কেসটাও হ্যান্ডেল করছিল, রাইট? তো এইরকম একজন অফিসার পুলিশ ফোর্সে থাকতে সিআইডিতে কেন? ইন্দ্রজিৎ থাকবে তো? ভালো নেই স্যার, আপনি আমাদের সাথে নেই তাই। আছি আছি, ওই তোমাদের মধ্যেই আছি, ওই তোমার হাতের মুঠোয় আছি, বুকের পটাতে আছি, মনের ভিতরে আছি। ও হলো দামিনী, সিআইডি কলকাতা ব্যুরোর নতুন অফিসার। স্যার সিআইডি কলকাতা ব্যুরো কিভাবে হাতে দিও না। আপনি হারবেন না স্যার, আমরা আপনাকে হারতে দেব না। উই প্রমিস ইউ স্যার। অনেক দিন ধরে একটা রাস্তায় একসঙ্গে চলার পর কেউ চলে যায়, তখন সেই পথটা খুব অচেনা লাগে, তাই না? স্যার আমরা যতটা পথ চলেছি সেই চলার পথটা স্যার আমাদের চলতে শিখেছিলেন। আর আজ উনি নেই, খুব একা লাগছে। কেন রণজয়, একা কেন লাগছে? বীরসিংহ নেই মানে তো এই নয় যে সে মরে গেছে। সে শারীরিকভাবে হয়তো চলে গেছে, কিন্তু তার চিন্তা ভাবনা, তার আদর্শ, তার স্মৃতি, এইসব নিয়ে তো সে বেঁচে আছে, তোমাদের মধ্যে বেঁচে আছে। তোমরা যদি বীরসিংহকে আদর্শ মনে করো, তাহলে সে তোমাদের মধ্যে বেঁচে আছে, আর তাকে বাঁচিয়ে রাখতে হবে। তার কথা, তার আদর্শ, তার ভাবনা। আমি জানি এই পুরো জায়গাটায় বীরসিংহ ছড়িয়ে আছে, আর আমার বিশ্বাস সে বেঁচে আছে তোমাদের মধ্যে, তার চিন্তায়, তার স্মৃতিতে, তার আদর্শে, তার গাইডেন্সে। তাকে বাঁচিয়ে রাখতে হবে রণজয়। ঠিক বলেছেন স্যার। স্যারের কথাগুলো না আজ খুব মনে পড়ছে, খুব মিস ইউ।
সিআইডি কলকাতা ব্যুরো। মিস্টার রণবীর, আসুন অফিসার। এই 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 দেখুন, আজকেই এসেছে। এই আংটিটা কার চিনতে পারছেন? আমার নাতনির, পৃথা। পৃথা? কিন্তু আপনার তো আজ ওর মৃত্যুবার্ষিকী পালন করছে। 10 বছর আগের ঘটনা, ঠিক এরকমই একদিনে ও হারিয়ে যায়। তারপর থেকে অনেক ইনভেস্টিগেশন হয়েছে, কিন্তু আমরা ওকে আর খুঁজে পাইনি। অনেকের মতো আমিও বিশ্বাস করতে শুরু করেছিলাম যে পৃথা আর বেঁচে নেই। আর ঠিক সেই সময় আপনার বাড়িতে এই আংটিটা আর আঙুলটা এসে পৌঁছলো, তাই তো? কেন? মিস্টার রণবীর, জানতে পারলাম আপনার নাতনির মৃত্যুবার্ষিকী পালন করছেন আজ, কিন্তু যে এখনো বেঁচে আছে তার জন্য এই খরচ করার কি দরকার? আমার মনে হয় এই আংটিটাই আমার কথা বিশ্বাস করার জন্য আপনার পক্ষে যথেষ্ট। যদি নেক্সট ইয়ার নাতনির বার্থডে সেলিব্রেট করতে চান তাহলে 5 কোটি টাকা ঠিক জায়গায় পাঠিয়ে দিন। আপনাকে এই বিষয়ে ভাবার জন্য বেশি সময় অবশ্য দিতে পারবো না, এতে আপনার শুভাকাঙ্ক্ষী। আচ্ছা মিস্টার রণবীর, এর আগে আপনার কাছে এই ধরনের মুক্তিপণ দাবি করে হুমকি চিঠি অথবা ফোন কল এসেছিল? না। বাট স্যার, হাউ ইজ ইট পসিবল যে 10 বছর আগে নিখোঁজ হয়েছে তার জন্য এখন কিভাবে মুক্তিপণ চাইছে? কিন্তু আমার নাতনি এখনো বেঁচে আছে। ওই 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 আংটিটাই তার প্রমাণ। আপনারা যে করে হোক এনে দিন, প্লিজ প্লিজ। মিস্টার রণবীর, আপনার নাতনি যদি বেঁচে থাকে তাহলে ডেফিনেটলি তাকে আমরা খুঁজে বার করে আনবো, কিন্তু তার আগে আমাদের কনফার্ম হতে হবে যে আপনার নাতনি আদৌ বেঁচে আছে নাকি অন্য কেউ তার সুযোগ নিচ্ছে।
সরি রণজয় পৃথার কেসের সাথে কত দূর এগোলো? স্যার 10 বছরের পুরনো কেস তো, ফাইলগুলো ঘেটে একটু কেসটা স্টাডি করছিলাম। স্টাডি করে কি পেলে? স্যার সেই সময় কেসটা হ্যান্ডেল করছিলেন সিনিয়র কপ মানি। আর স্যার তথ্য প্রমাণ দেখে বুঝতে পারছি যে উনি প্রায় হেল্পলেস হয়ে কেসটাকে বন্ধ করে দিতে বাধ্য হন। স্যার কি বলছো কি? হেল্পলেস হয়ে কেস বন্ধ করে দিতে বাধ্য হলেন? There must be some reason. কেন কেন? তথ্য আর প্রমাণের অভাব স্যার। শুধুমাত্র ধারণা দিয়ে তো কোনো কেসে বেশি দূর এগোনো যায় না। অফকোর্স, কিন্তু কিন্তু লিঙ্ক, কোনো ক্রিমিনাল যখন ক্রাইম করে তখন প্রত্যেকটা স্টেপে সে একটা লিঙ্ক ছেড়ে যায়। স্যার আমাদের কাজ হচ্ছে সেই লিঙ্কটাকে বুঝে সেটাকে খুঁজে বার করা, তাই? হ্যাঁ স্যার, এই কেসের অপরাধী খুব চালাক। পৃথার মিসিং এর পিছনে নিশ্চয়ই কোনো ক্রাইম লুকিয়ে আছে, কিন্তু স্যার এই ক্রাইমের লিঙ্কটা আমরা খুঁজে পাচ্ছি না। আমাদের কাজটা সেটা খুঁজে বার করা। রাইট স্যার। আচ্ছা মিস্টার মানি যে পয়েন্টগুলোর উপর ইনভেস্টিগেট করছিলেন সেই পয়েন্টগুলোর মধ্যে কোনো লিঙ্ক আছে? না স্যার, এইটা স্টাডি করছিলাম স্যার। মিস্টার রণবীর মানে পৃথা দাদুর বাংলাতে সেদিনকে স্যার ফ্যামিলি গেট টুগেদার চলছিল, আর বাইরে চলছিল চিলড্রেন্স ডে প্যারেড। পৃথা দাঁড়িয়ে প্যারেডটা দেখছিল, আর স্যার আর ঠিক 2:40 নাগাদ, স্যার দেখুন একবার 2:40 নাগাদ ও দাদুর সাথে ওই বাংলোতে আসে দেখা করতে। তারপর স্যার মিস্টার রণবীর তখন ব্যস্ত ছিলেন মিটিংয়ে, তাই তখন পৃথার সঙ্গে কথা বলতে পারেননি। 3টের সময় পৃথা আবার রাস্তায় বেরিয়েছে, আর তখনই পৃথাকে শেষ দেখা যায়। তারপর থেকে পৃথাকে কেউ কখনো দেখেনি। চিলড্রেন্স ডে প্যারেড, যেটা খুব পপুলার ইভেন্ট, তার মানে রাস্তায় খুব ভিড় ছিল। সেই ভিড়ের মধ্যে থেকে আমরা যদি ধারণা করি যে পৃথা হারিয়ে গেল, সেই পৃথা ওখান থেকে কোথায় গেল সেটা কারো পক্ষে কি চোখে রাখা সম্ভব? স্যার সেদিনকে শুধু চিলড্রেন্স প্যারেড হচ্ছিল না, উল্টো থেকে রাস্তায় একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করে পুরো রাস্তাকে ব্লক করে দিয়েছিল। আর স্যার তাই জন্য পুলিশ আর ফায়ার ব্রিগেডের সব লোকজনরা পুরো রাস্তাটা ব্যারিকেড করে দিয়েছিল। স্যার আপনি ঠিকই বললেন স্যার, এইরকম অবস্থার মধ্যে কাউকে তো ওখান থেকে কিডন্যাপ করানো সম্ভব নয়। স্যার মিস্টার মানির রিপোর্ট অনুযায়ী ফ্যামিলি মেম্বাররা তখন বাড়ির মধ্যেই ছিল। বাড়ির মধ্যে স্যার নিজেদের লোকেদের ভিড়, আর রাস্তায় বাইরের লোকের। স্যার একটা জিনিস তো ক্লিয়ার, কালপ্রিট যেই হোক না কেন সে এই ভিড়ের মধ্যেই মিশেছিল। একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে যে হঠাৎ 10 বছর পরে কালপ্রিট মুক্তিপণ চাইলো কেন? সেটা তো 10 বছর আগেও চাইলে পারত, তাই না? সিআইডি কলকাতা ব্যুরো। হ্যাঁ ডক্টর বলো। আচ্ছা পেয়েছো? ওকে, ইন্টারেস্টিং, আমরা আসছি। ডক্টর আরো ফোন করেছিলেন, উনি কোন একটা ইন্টারেস্টিং জিনিস খুঁজে পেয়েছেন যেটা আমাদের দেখাতে চান। সো উই হ্যাভ টু গো, লেটস গো। ডাক্তার বলো, জরুরি তলব কেন? তোমার এই কি অবস্থা? গলা দিয়ে তো আওয়াজই বেরোচ্ছে না। আরে এই তো তুমি আমাদের ফোন করে ডাকলা, এর মধ্যে কি হলো? কেমিক্যাল গ্যাস থেকে? ভগবান! ডাক্তার তুমি এমার্জেন্সিতে ডাকলে কিছু একটা দেখাবে বলে, এখন কি হবে বলো তো? আমি না ডাক্তার, ডাক্তার কলেজের কথা মনে আছে? আমি আর তুমি ডামশারাট। আরে তোমরা জানো না, তোমাদের এই ডাক্তার আর আমরা টিম ছিলাম ডামশারাটের, চ্যাম্পিয়ন হয়েছিলাম। স্যার আমি না আবার ওই ব্যাপারটা একটু উইক। দেখতে থাকো, শিখে যাবে। কি ডাক্তার চলো আমরা একটু পুরনো খেলাটা ঝালিয়ে নি। চলো তুমি বলো, আমি দেখি। মেয়ে
মেয়েদের সাইকোলজি? আর তুমি? এই রে স্যার, আপনি কি বাংলা সিরিয়াল বানাচ্ছেন? না, মানে স্যার আপনি তো ডেড বডি কাটাচ্ছেন, এইসব করেন, হঠাৎ মন নিয়ে স্যার আপনি কি? সাত্য কি দেখছো এই অবস্থায়? এর মধ্যে আর পিছনে লেগো না। না না স্যার দেখুন, মন অবধি ঠিক আছে, তা বলে নারীর মন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কি বলছো? মেয়েদের সাইকোলজি নিয়ে কি বলছো? মেয়েদের মন, মেয়েদের শরীর আর মন আলাদা, কিন্তু একে অপরের পরিপূরক। কিন্তু তুমি হঠাৎ সাইকোলজি নিয়ে পড়লে কেন? আই মিন, তোমার তো ফিজিওলজি নিয়ে ব্যাপার স্যাপার। ডাক্তারি পড়ার সময় তোমাদের, হ্যাঁ সেটা তো ম্যান্ডেটরি, তোমায় পড়তে হয়েছিল সাইকোলজি। সো হোয়াট? মেয়েরা ছিপছিপে থাকতে চায় কেন? কেন থাকতে চায়? তার কারণ জামা কাপড় ফিটিংস হবে, দেখতে সুন্দর লাগবে, তাই। হ্যাঁ হ্যাঁ, সো চল। মেয়েদের আঙুল, ওকে, আংটি, আঙুলের থেকে আংটিটা বড়, মানে এই আঙুলেই এই আংটিটা ছিল। স্যার আপনি কি বলতে চাইছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। এক মিনিট, আঙুলের থেকে আংটিটা বড়, ঠিক না? ডাক্তার, শুধু মেয়েরা নয় ডাক্তার, আংটি জেনারেলি ফিটিংসই পরা হয়, কারণ আংটি যদি ঢিলে হয় তাহলে আংটি খুলে পড়ে যাবে। ঠিক, সে তো আংটিটা বড় সাইজের আংটি পরবে না, ফিটিংসের আংটি পরবে। তুমি ঠিক কি বলতে চাইছো? আঙুলের ওই দাগগুলো নিকোটিনের দাগ। ও এই ব্যাপার, আপনি বোধহয় জানেন না স্যার, আজকাল সমস্ত মেয়েরা সিগারেট খায়। কিন্তু স্যার পৃথা যে সিগারেট খেতে, এমনটা তো কেউ জানে না। ঠিক ঠিক, এটা পৃথার নয় কিন্তু মেয়ের আঙুল। পৃথার আঙুল নয় কিন্তু মেয়ের আঙুল। স্যার একটা কথা স্যার, হ্যাঁ স্যার 10 বছর আগে কোনো কিডন্যাপ হয়ে যাওয়া মেয়ের আংটি দেখিয়ে কিডন্যাপার টাকা চাইছে। ব্যাপারটা কতটা ফেক আর কতটা সত্যি সেটাই তো বোঝা যাচ্ছে না। আর ডাক্তার বলছো যে আঙুলটা পৃথার আঙুল নয়, অন্য কারোর। আমি বুঝতে পারছি ডাক্তার, কিন্তু একটা কথা বলো। প্রথম কথা, এই ধরনের আঙুল আমি যদি 10 বছর প্রিজার্ভও করি, আঙুলের সাইজ কি একরকম থাকবে? আঙুলটা তো সরু হয়ে যাবে, আংটিটা তো এমনি ঢিলে হয়ে যাবে। তুমি তাছাড়া ডাক্তার, এটা না আমার কাছে খুব পরিষ্কার হচ্ছে না। আমার মনে হচ্ছে তোমার আরেকটু বেশি পরীক্ষা করা দরকার, আর একটু ডিপে যাও। দিস ক্লু ইজ নট এনাফ ডাক্তার, দিস উইল নট হেল্প মি। প্লিজ ডাক্তার, আর কোন একটা ওষুধ টষুধ কিছু খাও, গলাটাকে সারিয়ে দেবো। ডোন্ট ট্রাই ওষুধটা। চল, লেটস গো। মিস্টার মানি, প্রত্যেক পুলিশের চাকরি জীবনে একটা ঘটনা থাকে যেটা সারা জীবন তাকে তাড়া করে বেড়ায়। আমারও জীবনে এই ঘটনাটা সেই রকমই। আজও রাত্রে ঘুমোতে গেলে
ঘুমোতে পারি না। অঙ্কের হিসেবগুলো আজও আমাকে তাড়া করে বেড়ায়। আচ্ছা মিস্টার মনি, আমাদের একটা কথা বলুন তো। ইনভেস্টিগেট করতে গিয়ে এই কেসে আপনার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট কি মনে হয়েছিল? ঘটনার দিন পৃথা যখন শেষবার বাড়িতে গিয়েছিল ওর দাদুর সঙ্গে দেখা করতে। হ্যাঁ, কিন্তু প্রীতার সাথে তো দাদুর দেখা হয়নি, আর তখন থেকেই তো নিখোঁজ। রাইট। আর ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে প্যারেড ছেড়ে দিয়ে ও হঠাৎ রণবীরের সঙ্গে দেখা করতে গিয়েছিল কেন? হয়তো কিছু বলতে বা কিছু চাইতে। পৃথা তখন একটু 16 বছর বয়সের বাচ্চা মেয়ে, আর ওই বয়সের বাচ্চা মেয়ের মাথায় হঠাৎ করে অনেক কিছুই আসতে পারে। আপনি হয়তো ঠিকই বলছেন, কিন্তু জোর দিয়ে বলা সম্ভব নয়, কারণ ঠিক উত্তরটা কেউ জানে না। আর এই ধোঁয়াশার মধ্যে আমি আজও আছি, জানেন? বলতে পারেন এমন কি দরকার পড়তে পারে যে বন্ধুদের সাথে রাস্তায় আনন্দ ছেড়ে দিয়ে বাড়িতে ফিরতে হলো তাকে? আচ্ছা, আপনার কি মনে হয় এই কেসের পেছনে এমন কোনো কারণ আছে যে কারণটা এই কেসের মেন লিঙ্ক? আমি আজও বিশ্বাস করি পৃথা সেদিন ওর দাদুকে এমন কিছু জানাতে চেয়েছিল যেটা আজ ওর নিখোঁজ হওয়ার কারণ। ইনভেস্টিগেশন করতে গিয়ে আপনি পৃথার ব্যাপারে এমন কিছু জানতে পেরেছিলেন যে কারণে আজকে এই কথাগুলো বলছেন? একটা জিনিস আমি পেয়েছিলাম ওর ঘর থেকে, একটা ডায়েরি। দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, এতে তো কিছু নাম আর ফোন নম্বর লেখা। একবার শেষ পাতাটা উল্টে দেখুন। এগুলো কি? কিছু ছবি আঁকা, সাথে কিছু লেটার্স আর নাম্বারস। আপনার এই প্রশ্নের উত্তর আমি হাজার চেষ্টা করেও খুঁজে পাইনি। বলতে পারেন একটা বাচ্চা মেয়ে এগুলো কি লিখেছিল ডায়েরিতে, আর কেনই বা লিখেছিল? আচ্ছা মিস্টার মনি, আপনার কাউকে সন্দেহ হয়নি? কোনো ক্লু পাননি? ক্লু ছিল না, কিন্তু মনে হওয়া ছিল। অবশ্য আজও সেটাই মনে হয়, অপরাধী ওই পৃথার বাড়ির মধ্যেই কেউ একজন আছে। মানে আপনি বলতে চাইছেন যে এই ঘটনার সঙ্গে পৃথার বাড়ির লোকেরা জড়িয়ে? আর কেউ এ কাজ এত সহজে করতে পারে না। পৃথাকে সবসময় ঘিরে থাকতো কারা? ওর খুঁড়তুতো, পিস্তুতো, মাস্তুতো ভাই বোনেরা। অবশ্য তার কারণ আছে। মিস্টার রণবীর তার সম্পত্তির বেনিফিশিয়ারি করেছিলেন পৃথাকে, আর তাই জন্যই আপনি ওনাদেরকে সন্দেহ করতেন? সম্পত্তি ছাড়া আর তো কোনো মোটিভ ছিল না এখানে। আমি সেজন্য জেরাও করেছিলাম ওদের বাড়ির সবাইকে, কিন্তু কোনো প্রমাণ পাইনি। তবে আমার মন বলে ক্রিমিনাল ওই বাড়ির মধ্যেই আছে। থ্যাঙ্কস মিস্টার মনি। দেখুন অফিসার, পৃথা আমার নিজের মেয়ে ছিল না, কিন্তু তা বলে এই নয় যে আমি তাকে ভালোবাসতাম না। তার একটা কথা আমি বুঝতে পারছি না, যে ঘটনাটা 10 বছর আগে মাটির নিচে চাপা পড়ে গেছে, তাকে আজকে কেন খুঁড়ে বের করছেন বলুন তো? বুঝতে পারছি। দরকার আছে। কিডন্যাপাররা বলেছে যদি তারা টাকা পায় তাহলে তারা পৃথাকে ফেরত পাঠিয়ে দেবে। ফেডার হলে 10 বছর আগে ফিরত না। আপনারা কি আমাকে সন্দেহ করছেন? সন্দেহ করার অনেক কারণ আমাদের কাছে আছে মিস্টার রক। জানি আপনারা আমাদের কেন সন্দেহ করছেন। বড় জেঠু তার সম্পত্তির মালিক হিসেবে পৃথাকে বেনিফিশিয়ারি করে গেছিলেন, এটা আমরা জানতাম। তাহলে কি আমরা এটা মনে করতে পারি না যে পৃথার এই মিসিংয়ের পেছনে এই বাড়িরই কারো হাত আছে? মনে করতে পারেন, কিন্তু তাতে সত্যিটা পাল্টে যায় না। সম্পত্তির লোভে একটা 16 বছরের বাচ্চা মেয়েকে কিডন্যাপ করবো আমরা, এমনটা ভাবলেন কি করে? চৈতালি দেবী, আপনি আর পৃথা সমবয়স্ক ছিলেন, তাহলে ধরেই নিতে পারি যে আপনার আর পৃথার মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, আমরা একসঙ্গে খেলা করতাম, ঝগড়া করতাম, সবাই যেরকম করে। ঝগড়া করতেন? আচ্ছা, মিসিং হওয়ার আগের দিন আপনার সাথে ওর কোনো ঝগড়া হয়েছিল? হ্যাঁ, কিন্তু সেটা এমন কিছু নয়, ও তো ওরকম তো হয়েই থাকে। হ্যাঁ, ঝগড়া তো হতেই পারে,
কিন্তু ঝগড়া হওয়ার পরের দিন যদি তাদের মধ্যে কোনো একজন মিসিং হয় তাহলে কিন্তু ঝগড়াটা খুব সিগনিফিকেন্ট হয়ে যায়। আচ্ছা বাবা, কী নিয়ে ঝগড়া হয়েছিল? আপনারা আমাদের বৃথায় সন্দেহ করছেন অফিসার। দেখুন, আমরা কেন শুধু শুধু নিজের বাড়ির মেয়েকে কিডন্যাপ করে টাকা চাই? ওয়াই? তাও আবার 10 বছর পরে। ঠিক ঠিক এই প্রশ্নের উত্তরটাই তো আমরাও খুঁজছি মিস্টার মৈনাক। আচ্ছা আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, সেদিন যখন রাস্তায় প্যারেড হচ্ছিল তখন আপনি কোথায় ছিলেন? বাড়িতে? দেখুন অফিসার, আমি আপনাদের আগেও বলেছি, সেদিন আমাদের বাড়িতে একটা ফ্যামিলি গেট টুগেদার ছিল, আমরা সবাই সেখানে ব্যস্ত ছিল। দেখুন, পুরনো ইনভেস্টিগেশনের রিপোর্ট অনুযায়ী পৃথা সেদিন দুপুর 2:40 নাগাদ রাস্তা থেকে প্যারেড দেখার পর বাড়িতে আসে দাদু রণবীরের সাথে দেখা করার জন্য। কিন্তু বাড়িতে আসার পরেও ওর দাদুর সাথে দেখা হয় না। আবার দুপুর 3টে নাগাদ ও বাইরে বেরিয়ে যায়। কথাগুলো 10 বছর ধরে এক নাগারে বারবার শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে আমাদের। আপনাদের আসার আগে মিস্টার মনিও এই একই কথা বারবার আমাদের বলেছেন। আচ্ছা, আমাকে বলবেন আপনারা এক্স্যাক্টলি কি চাইছেন? পৃথার ব্যাপারে নতুন কিছু ইনফরমেশন, মানে সে সময় পৃথা কি করতো, কোথায় যেত, কার সাথে মিশতো, এইসব কিছু, মানে এমন কিছু পৃথার জীবনে ঘটেছিল কিনা যেটা এই কেসের ব্যাপারে খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, পৃথা খুব হাসি খুশি মেয়ে ছিল। নিখোঁজ হওয়ার কিছুদিন আগে ও কিন্তু সারাদিন ঘরেই থাকতো, ঘর থেকে বেরোতোও না। কেন? এমন কি ঘটেছিল যে ঘরের বাইরে বেরোতো না? জানি না, ব্যাপারটা আমরাও নোটিস করেছিলাম। দেখতাম যে ও ঘরের মধ্যে সারা দিন একা একাই থাকতো। তাহলে তো আমাদের একবার পৃথার ঘরটা চেক করে দেখতে হয়, যদি না লাস্ট 10 বছরে ওর ঘরের বিশেষ কিছু পরিবর্তন হয়ে থাকে। না না, সব একই রকম আছে। আসলে ওর দাদু ওর ঘরে ঢোকার জন্য কাউকে অ্যালাউ করতেন না। গুড, ভেরি গুড। মিস্টার রণবীর, আমরা পৃথার ঘরটা একবার চেক করতে চাই। কোন দিকে? ওকে, মুভ। রুমটা ভালো করে সার্চ করো। স্যার দেখুন, স্যার পৃথার টেবিলেই অদ্ভুত বইগুলো ছিল স্যার। এগুলো কোনো অদ্ভুত বই নয় সত্যি, এগুলো এনশিয়েন্ট হিস্ট্রির বই। স্যার, মনে হয় পৃথা খুব স্টুডিয়াস মেয়ে ছিল, সারাদিন না বাড়িতে বসে পড়াশোনা করতো। দেখুন স্যার, ওর টেবিলে কত বই। এখানে তো আমার খটখটা লাগছে। যে মেয়ে সত্যি পড়াশোনায় ভালো সে তো সব সাবজেক্ট নিয়ে পড়বে, সেখানে হঠাৎ পার্টিকুলার কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়বে, তাই না? এক্স্যাক্টলি স্যার। আর এখানে সব কটা বই এনশিয়েন্ট হিস্ট্রি আর রিলিজিয়ন রিলেটেড। স্যার, আমার মনে হয় পৃথা কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে রিসার্চ করছিল। হ্যাঁ স্যার, এরকম তো অদ্ভুত ধরনের কিছু চিহ্ন ওই ডায়েরিটা তো ছিল স্যার। হ্যাঁ ছিল সাতকি, কিন্তু ওগুলো তো একটা সাইন। এছাড়া কিছু নাম্বারস আর কিছু লেটার্সও ছিল ওই ডায়েরিতে নোট করা। এইভাবে হবে না ইন্দ্র, এই জিগজ্যাগের মধ্যে ঘুরতে ঘুরতে না আমরা গোলকধাঁধে আটকে যাবো। একটা সলিড কানেকশন দরকার। স্যার, আমার মনে হয় পৃথার মিসিংয়ের আসল কানেকশনটা লুকিয়ে আছে ওর ওই ডায়েরিতে। পৃথা কেন এনশিয়েন্ট হিস্ট্রি নিয়ে এত রিসার্চ করতো, কেন ওর বাড়িতে এত রিলিজিয়াস বই, আর এইসবের সঙ্গে ওর মিসিংয়ের কোনো কানেকশন আছে কিনা তার অ্যান্সার একটাই জায়গায় পাওয়া যায়, আর ওর এই ডায়েরিটাই। রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট ইন্দ্র। ওই ডায়েরির রহস্যটা সলভ হলেই না দেখবি পৃথার এই মিসিংয়ের কেসটা জলের মতো সোজা হয়ে যাবে। যাবেনি? তুমি একটা কাজ করো, ওই ডায়েরিটাকে খুব ভালো করে চেক করো। ওই ডায়েরিটার মধ্যে নাম্বারস, লেটার্স, সাইন কি ইন্ডিকেট করছে সেটা আমাদের জানা দরকার।
567-865 MP। দেখা যাবে না। হ্যালো, আপনি পৃথা বলে কাউকে চেনেন? ওকে, থ্যাংক ইউ। এটাও না। স্যার স্যার ডায়েরিটার লাস্ট পাতাটা দেখুন স্যার, খুব মিস্টেরিয়াস। স্যার ডায়েরির ফ্রন্ট পেজে প্রজেক্টস, হোমওয়ার্কস আরও অনেক কিছু লেখা আছে, কিন্তু লাস্ট পাতাটায় Mysterious numbers and signs. Five, 3, 2, 0, 1, 6, I, 7, 8, 6, 5, 4, 8, 3, 4, 5, 6, 7. হতে পারে যে এগুলো ফোন নাম্বারস। তেজ, এটা চেক করে দেখেছো? ইয়েস স্যার, আমি প্রত্যেকটা নাম্বারই চেক করেছি, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই নাম্বারগুলোর সঙ্গে পৃথার কোনোরকম কোনো কানেকশনস নেই। কানেকশন নেই? স্যার কানেকশন নেই তো পৃথা ডায়েরিতে নাম্বারগুলো কেন লিখে রাখবে? লিখে রাখতে পারে যদি এগুলো কোনো কোড নাম্বারস হয় আর কোড সাইন্স হয়। আমার মনে হচ্ছে এই কোডটার মধ্যে কিছু একটা লিঙ্ক রয়েছে, কোডটা ব্রেক করা দরকার। স্যার আমিও সেটাই ভেবেছিলাম। স্যার আমি কোডগুলো ক্র্যাক করে দেখেছি, স্যার শহরের ল্যান্ডল্যান্ড এরিয়ার কোড হতে পারে এগুলো, কিন্তু স্যার এই লাস্ট দুটো লেটারের কোনো সিগনিফিকেন্স বোঝা যাচ্ছে না। স্যার হতে পারে যে এগুলো কারো নাম, মানে ওর কোনো বন্ধু। এই নাম্বারের সাথে কার কার কন্ট্যাক্ট আছে সেটা জানতে পারলে অন্তত। স্যার স্যার আমি পৃথার বন্ধুদের সাথে কন্ট্যাক্ট করেছিলাম স্যার, কিন্তু স্যার কেউই এই ব্যাপারে কিছুই বলতে পারল না স্যার। কোড নাম্বারস 53206। দামিনী, আমার মনে হচ্ছে এই কোড নাম্বারসগুলোর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। We have to break these codes. Damini, keep working on these numbers. They are very important. স্যার আসতে পারি? Yes? আমি অর্ণপূর্ণা, আমি পৃথার বন্ধু। আমাকে মনে হয় এখান থেকে ফোন করা হয়েছিল। হ্যাঁ, আমি আপনাকে ফোন করেছিলাম। ও আচ্ছা, হ্যাঁ, প্লিজ আসুন আসুন। অন্নপূর্ণা, আমি শুনেছি আপনি পৃথার খুব রাদার খুব সব থেকে কাছের বন্ধু ছিল। আপনি নিশ্চয়ই পৃথার ব্যাপারে অনেক কিছু জানেন। না স্যার, আমিও ভাবতাম আমি ওর খুব কাছের বন্ধু, কিন্তু পরে ভাবলাম সেটা ভুল। কেন? আপনার সাথে ওর কি কোনো প্রবলেম ছিল? না স্যার, ওই আর শেষের দিকে কোনো কথা বলতে চাইতো না, কি নিয়ে যেন একটা ভাবতো। আমি অনেকবার জিজ্ঞেস করেছি, ও কিচ্ছু বলেনি। তা আপনি লাস্ট ওকে কবে মিট করেন? চিলড্রেন্স ডে মিছিলের সময় আমি আর ও দুজনেই রাস্তায় দাঁড়িয়েছিলাম, তারপরে ও হারিয়ে গেল। আচ্ছা, আপনি বলছেন ও হারিয়ে গেল। হারিয়ে গেল নাকি এমন কোনো ঘটনা ঘটেছিল যে? না স্যার, সেদিন ভীষণ ভিড় ছিল, ওই ভিড়ের মধ্যে ও খুব চুপচাপ ছিল। আর হতে পারে ওই ভিড়ের মধ্যে কালপ্রিটও দাঁড়িয়েছিল। সেদিনের ওই সময় যদি একটা ছবি আমাদের হাতের মধ্যে থাকতো না, তাহলে অন্তত একটা ক্লু পাওয়া যেত। অন্তত এটা বোঝা যেত যে ওই ভিড়ের মধ্যে কারা কারা দাঁড়িয়ে আছে। ছবি আছে তো আমার বাড়িতে, অ্যালবামে। আপনার কাছে ছবি আছে? হ্যাঁ আছে। আপনি দিতে পারবেন? ওগুলো খুব দরকার। হ্যাঁ পারবো। থ্যাংক ইউ সো মাচ। এই যে স্যার, এই সেই অ্যালবাম।
এর মধ্যেই ওই ছবিগুলো আছে। কি ব্যাপার বলুন তো, সেদিন কি আপনাদের মধ্যে ঝগড়া হয়েছিল? কই না তো। এই ছবিটাতে আপনি পৃথাকে কি বলছিলেন? ও আমি বললাম না বেরোতে যে সেদিন ও খুব চুপচাপ ছিল, তাই কেন চুপচাপ ছিল আমি জিজ্ঞেস করছিলাম। কিন্তু চুপচাপ কেন ছিল সেটা পৃথা বলে, তাই তো? না, আমরা সেদিন খুব মজা করছিলাম, শুধু ওই একাই। হ্যাঁ, পৃথা শুধু চুপচাপ দাঁড়িয়ে ছিল না, ও অন্য কিছুর দিকে তাকিয়েছিল। এটা তো আমি আগে খেয়াল করিনি। আচ্ছা, পৃথা যেদিকে তাকিয়ে আছে সেদিকে কি কোনো বিশেষ কিছু ছিল? প্লিজ একটু একটু ভালো করে ভেবে মনে করার চেষ্টা করুন তো আপনি। না, জানি না। পৃথা ডেফিনেটলি এমন কিছু দেখেছিল বা এমন কাউকে দেখেছিল যার জন্য ও টেন্স হয়ে গেছিল। এখন আমাদের জানতে হবে যে পৃথা এক্স্যাক্টলি কি দেখেছিল। স্যার, এই অ্যাঙ্গেলের অন্যান্য ছবি যদি পাওয়া যেত তাহলে খুব ভালো হতো, কারণ এই ছবি দিয়ে তো বোঝা যাচ্ছে না যে এক্স্যাক্টলি ওখানে কে ছিল। যতক্ষণ আমরা সেটা জানতে পারছি ততক্ষণ এই রহস্যের কোনো কিনারা করা সম্ভব নয়। এক্স্যাক্টলি স্যার। স্যার দেখুন, সবাই যেখানে হাসি মুখে প্যারেড দেখছে সেখানে একমাত্র শুধু পৃথাই কেন এইভাবে টেন্সড হয়ে তাকিয়ে আছে স্যার? আপনার কাছে পৃথা আর কোনো ছবি আছে? না স্যার, আর তো কোনো ছবি নেই। তবে হ্যাঁ, ওই দিন পৃথা ওর দাদুর সাথে দেখা করতে চলে গেছিল, আর ওটাই আমার শেষ দেখা। সেটাই তো আমাদের কাছে এখন সব থেকে বড় ধোঁয়াশা। হঠাৎ করে পৃথা ওর বন্ধুদের ছেড়ে কেন চলে গেল? তার মানে ও নিশ্চয়ই এমন কিছু দেখে ভয় পেয়েছিল। স্যার, পৃথা এদিকে কি দেখছিল সেটা না জানা অবধি এই রহস্যের সমাধান করা যাবে না। আমাদের সেদিনকার সব ছবি জোগাড় করতে হবে, স্পেশালি এই অ্যাঙ্গেলের তোলা ছবি। তাহলে যদি বোঝা যায় এক্স্যাক্টলি পৃথা কি দেখছিল। রাইট ইউ আর ইন্দ্র। সেদিনের ছবিগুলোর খোঁজ নিতে গেলে আমাদের সমস্ত নিউজ পেপার অফিসে যেতে হবে। একমাত্র ওখান থেকেই আমরা কোনো ক্লু পেলেও পেতে পারি। মুভ। এটা আমরা আমাদের কাছেই রাখলাম। মে কামিং ম্যাডাম? বিক্রম, কামিন কামিন। কি ব্যাপার, কোনো জটিল কেস নিয়ে ইনভেস্টিগেশন চলছে নাকি? হ্যাঁ, একটু ব্যস্ত আছি বিক্রম, এই ক্লুটা কিছুতেই মেলাতে পারছি না। তাহলে আজকেও আমার ইন্টারভিউটা হবে না? নাহলে তো আমাকে এডিটর ঘাট ধরে বার করে দেবে। আজকে পসিবল না বিক্রম, আজকে আমি খুব ব্যস্ত। যেভাবে হোক আমাকে এই ক্লুটা মেলাতেই হবে। এই দামিনী, দামিনী তুমি নাম্বারসগুলো ডিকোড করতে পেরেছো? না স্যার, এখনো ট্রাই করছি। ও আই বিক্রম, বিক্রম আই এম সরি, আজকে কিন্তু ইন্টারভিউটা হবে না। আসলে এই ইনভেস্টিগেশনটা যতক্ষণ না শেষ হচ্ছে না আমি কনসেন্ট্রেট করতে পারবো না। সরি। ইটস ওকে স্যার, আমি জানি। হ্যাঁ, কি বলছিলে? স্যার, এই নাম্বারগুলো আমি ডিফারেন্ট কাইন্ড অফ কম্বিনেশনে ট্রাই করেছি, কিন্তু কিছুতেই ম্যাচ করছে না। তুমি একটা কাজ করো, তুমি 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 নাম্বারসগুলো ভুলে যাও। তুমি এই সায়েন্সগুলোতে কনসেন্ট্রেট করো, দেখো এখান থেকে কিছু বের করতে পারো কিনা। অলরাইট? ওকে স্যার। ম্যাডাম, আপনারা কোনো নরবলি সংক্রান্ত কেস সলভ করছেন? কেন বলো তো? আসলে এই সাইনগুলো ওইসব রিলেটেড। আর ইউ শিওর বিক্রম? হ্যাঁ, আমি এই কেস নিয়ে ইনভেস্টিগেশন করেছি আর রিসার্চও করেছি। প্রাচীনকালে এটা ব্যবহার হতো নরবলি দেওয়ার সময়। একটা আর্টিকেল লেখার জন্য
আমি এইগুলো নিয়ে রিসার্চ করেছিলাম। এই সাইনগুলো সম্পর্কে একটা বইয়ে লেখা আছে, আমি আপনাদের সেই রেফারেন্সটা দিতে পারি। ওকে, ওই সাইনগুলো সম্বন্ধে সব ডিটেলস আপনি ওই বইয়ের মধ্যে পেয়ে যাবেন। বিক্রম, থ্যাংক ইউ সো মাচ। তুমি জানো না তুমি আমার কত বড় উপকার করলে। থ্যাঙ্কস থ্যাঙ্কস থ্যাঙ্কস। দামিনী, স্যার, এখানে ডেট অনুযায়ী সব ছবি আছে। 2003-এর ছবি আছে? হ্যাঁ, 2003 ছবি আছে। আচ্ছা, চিলড্রেন্স ডের দিনের ছবিটা এক মিনিট স্যার, 2003? হ্যাঁ, প্লিজ নিয়ে আসুন। স্যার 2003 চিলড্রেনের ছবি। থ্যাংক ইউ। স্যার এই তো এই ছবিটাতে তো পৃথা আছে। আর এখানেও তো পৃথা বাঁদিকেই তাকিয়ে আছে। বাদিকে না বাদিকে তাকিয়ে আছে সেটা ঠিকই, কিন্তু বাদিকে ও কি দেখছে বা এমন কিছু আছে বা কেউ আছে যার দিকে ওর লক্ষ্য ছিল, কিন্তু সেটা কি সেটা আমাদের জানতে হবে। স্যার, পৃথার ডান দিকে এক ভদ্রলোক হাতে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, মনে হয় উনি কিছু ছবি তুলছিলেন। রাইট, কিন্তু এরা কারা? স্যার ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা কেউ হবে, মেবি কাপল, দেখে তো তাই মনে হচ্ছে। না তেজ, ভালো করে দেখো, পরের ছবিগুলো দেখলে বুঝতে পারবে এরা কিন্তু এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে নেই। এরাও স্যার এই মিছিলের সাথে সাথে মুভ করছে। স্যার স্যার দেখুন, সেই একই কাপেলের ছবি স্যার, একটা গাড়ির পেছনে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। ওকে, হ্যাঁ গাড়ির পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু গাড়িটা নাম্বারটা বোঝা যাচ্ছে না, নাম্বারটা বোঝা যাচ্ছে না গাড়ির। হ্যাঁ স্যার, নাম্বারটা ঠিক। স্যার এক মিনিট, স্যার গাড়ির কাঁচের গায়ে দেখুন কিসের ইমপ্রেশন। এক মিনিট স্যার, স্যার মনে হচ্ছে এটা কোনো দোকানের সাইনবোর্ডের লোক। এক মিনিট গ্লাসটা দেখি। গাড়িটা যেখানে দাঁড়িয়ে ছিল তার অপোজিটে একটা কার্পেন্ট্রি শপ, এমকে কার্পেন্ট্রি, এমকে। স্যার আমি একটা কথা বলবো, আমার মনে হয় স্যার ওই দোকানটা গেলে একবার ভালো হয় না? মানে কেউ যদি কিছু বলতে পারে বা আপনি। হ্যাঁ, ওখানে যেতে হবে, ওখানে যেতে হবে, এখানে খোঁজ নিতে হবে, আর এই লোকালিটিটা খুব ভালো করে খোঁজ নিতে হবে, কারণ এই জায়গাটার উপরে না, এই এরিয়াটার উপরে কিন্তু পুরো কেসটা নির্ভর করছে। যেতে হবে ওখানে, দেখতে হবে কি আছে। অদ্ভুত ব্যাপার, ছবি অনুযায়ী এখানে একটা কার্পেন্ট্রি শপ ছিল, স্যার অথচ দেখছি এখানে এসে একটা হোটেল রয়েছে। এক্সকিউজ মি, আমরা একটা কার্পেন্ট্রি শপে খোঁজ করছি, মানে যেখানে এই ফার্নিচারের কাজ টাজ হয়। 10 বছর আগে এখানে একটা কার্পেন্ট্রি শপ ছিল, কিন্তু কার্পেন্ট্রি শপ? হ্যাঁ 10 বছর আগে, মানে এই রাস্তার উপর অলমোস্ট এই অ্যাড্রেসেই একটা কার্পেন্ট্রি শপ ছিল, কিন্তু আজকে তো সেটা খুঁজেই পেলাম না। দিদি, ম্যানেজার বাবুর কাছে আমার ছুটির অ্যাপ্লিকেশনটা পাঠিয়ে দিয়েছি তো? এই শোনো, ওনারা নাকি একটা কার্পেন্ট্রি শপের খোঁজ করছে, 10 বছর আগে নাকি এখানে ছিল। তুমি এই ব্যাপারে কিছু জানো? জানি, একটা কাঠের গোলা আগে ছিল, সে তো অনেক আগে উঠে গেছে। উঠে গেছে? আশেপাশে খোঁজ করুন না, অনেক কাঠের দোকান পেয়ে যাবেন। না না, বা অন্য কোনো দোকানে হবে না, আমাদের এখানে আগে যে দোকানটা ছিল সেই দোকানটায় চাই। মানে 10 বছর আগে ওখানে এমন কোনো লোক কাজ করতেন যে এই রাস্তাটা সম্পর্কে সমস্ত কিছু জানেন। আমাদের আসলে কিছু ইনফরমেশন দরকার। ইনফরমেশন দরকার? তাহলে আপনাদের একজনের কাছে যেতে হবে, আমার কাকা,
যে কাঠেরগুলো আপনার খোঁজ করছেন সেই দোকানে কাকা হরমোনে কাজ করতেন। কাকা এই রাস্তার সব হিস্ট্রি বলে দিতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, তা কি ভাই নাম তোমার ওই কাকার? দীপক। দীপক। আসুন 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 স্যার। অ্যাকচুয়ালি আপনি যে বইগুলো খুঁজছেন সেই একই সাবজেক্টের বইয়ের অন্যান্য পাবলিশারেরও আপনি পেয়ে যাবেন। থ্যাঙ্কস। এটা দেখছি খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো অবস্থা দামি। এত বইয়ের মাঝখান থেকে আসল ডকুমেন্টটা খুঁজে বার করা বেশ মুশকিল বলে মনে হচ্ছে। চিন্তা নেই স্যার, আমাদেরকে এনশিয়েন্ট টাইমের ইউজিং সাইন জায়গাগুলোই খুঁজে বার করতে হবে। অগত্যা শুরু করা যাক। আচ্ছা, দামিনী, দামিনী আমরা কি ঠিক এই সাইনগুলো খুঁজছি? স্যার এক মিনিট। হ্যাঁ স্যার, এগুলোতে আমরা খুঁজছিলাম। আচ্ছা আচ্ছা, ভালো করে চেক করে দেখো তো এই সাইনগুলোর মিনিং এখানে লেখা আছে কিনা। স্যার এক সেকেন্ড স্যার। একটা কথা বলুন তো স্যার, আমরা অ্যাকচুয়ালি কি এনশিয়েন্ট টাইম থেকে মডার্ন টাইমে কোনো প্রগ্রেস করেছি না সেখানেই আটকে আছি? মানে মানুষ কিভাবে নিজের কার্যসিদ্ধির জন্য ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারে, তাই না? Excuse me. আপনি একটু জল খাবেন? ধন্যবাদ। আপনারা? আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে এসেছি। আপনি দীপক বাবু তো? আসুন, ভেতর আসুন। তা আপনারা আমার কাছে? দেখুন, আপনার কোনো টেনশনের কারণ নেই। আমরা একটা কেসের ব্যাপারে একটু আপনার সাথে কথা বলতে চাই। কথা? ওই কথাটাই তো ডাক্তার আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ঠিক আছে, কি বলুন, যদি কিছু মনে থাকে নিশ্চয়ই বলবো আমি। কিন্তু বলতে গেলে যে আপনাকে আপনার স্মৃতির পথ বেয়ে 10 বছর পেছনে ফিরে যেতে হবে। 10 বছর? হ্যাঁ, 10 বছর আগে। দীপকবাবু, 10 বছর আগে আপনি তো ফোরম্যান হিসেবে কাজ করতেন নিউ আয়ারল্যান্ড মোড়ের একটা কাঠের গোলায়, তাই তো? হ্যাঁ, কিন্তু কাঠের গোলা তো আজ আর নেই। আর আমার তো দেখুন এই অবস্থা। দীপকবাবু, আমরা সেই দুপুরটার কথা জানতে চাইছি। 10 বছর আগের সেই দুপুরটার কথা, যে দুপুরে আপনার দোকানের সামনে চিলড্রেন্সে প্যারেড চলছিল আর অনেক বাচ্চা আপনার দোকানের সামনে ভিড় করেছিল, প্যারেড দেখছিল একসাথে দাঁড়িয়ে। মনে পড়ে সেই দুপুরটার কথা? আমার দোকানের কাছ থেকে তো অনেক প্যারেড মিছিল গিয়েছিল, কিন্তু হ্যাঁ একবার ওই বাচ্চাদের ভিড়ের মাঝখানে একখানা ট্রাক উল্টে গিয়েছিল, সেটা মনে পড়েছে। গ্যাস! আপনার স্মৃতিশক্তি তো তারিফ করতে হয়। আচ্ছা, আপনি বলুন তো, সেই 10 বছর আগে সেই দুপুরে সেই প্যারেডের মধ্যে যেখানে ট্রাকটা উল্টে গেছিল, সেখানে আর কিছু ঘটেছিল আপনার মনে আছে? মনে থাকার মতো তো সেরকম কিছু ঘটেনি। সেদিন বাচ্চারা সব হেঁটে যাচ্ছিল,
অনেক লোকে ভিড় করে দাঁড়িয়েছিল, কিন্তু আপনারা আজ ওই দিনের কথা জানতে চাইছেন কেন? কারণ দীপকবাবু ওই দিন ওই ভিড়ের মধ্যে একটা 16 বছরের ছোট বাচ্চাও ছিল, আর সেদিনই সে নিখোঁজ হয় এবং দুর্ভাগ্যবশত আজ অব্দিও তাকে ট্রেস করা যায়নি। কোন বাচ্চা মেয়ে বলুন তো? কার কথা বলছেন বলুন তো? এক মিনিট ম্যাম, শতকী ছবিটা দেখো। এই যে এই ফটোটা দেখুন, এই হচ্ছে পৃথা, আর আমরা একই খুঁজছি। দীপকবাবু, আমাদের বিশ্বাস সেই দিন ভিড়ের মধ্যে কালপ্রিট দাঁড়িয়ে ছিল এবং সেই কিডন্যাপ করেছে পৃথাকে। হ্যাঁ, এই মেয়েটাকে তো আমি সেদিন দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, কিন্তু কিন্তু ওকে কে কিডন্যাপ করবে? ওখানে তো সব ওই এলাকার লোকজনই দাঁড়িয়েছিল। ওই এলাকার লোক? আচ্ছা, এই ছবিটা দেখুন তো, এই যে কাপলটা যে এই গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, এরা কি আপনার এলাকার লোক? মানে আপনি কি আগে দেখেছেন এখানে, মানে এলাকাতে দেখেছেন কখনো? হ্যাঁ, ইনি তো দিগ্বিজয়বাবুর ছেলে, সৌরভ। কে দিগ্বিজয়বাবু? আমাদের দোকানের সাপ্লায়ার ছিল, তার দোকান বন্ধ হয়ে যাওয়ার পরে সে এখান থেকে চলে গেছে। এখন সে ওই পুরনো বাড়িতে আছে। আচ্ছা, ওর অ্যাড্রেস আপনার কাছে আছে? প্লিজ ক্যান্ডি দিন, এই কারণে এই দিগ্বিজয়বাবু আর ওর ছেলে বউয়ের সাথে আমাদের কথা বলাটা খুব প্রয়োজন। আচ্ছা, থ্যাংক ইউ। দিগ্বিজয়বাবু, হাই। হ্যালো স্যার। হ্যালো স্যার। দামিনী, বইটা থেকে কিছু ব্রেক থ্রু পেলে? হ্যাঁ স্যার, বইটা থেকে তো এই সাইনগুলোর মানে উদ্ধার করা হয়েছে, কিন্তু স্যার একটা ব্যাপারে আমি ভীষণ শিওর, সেটা হচ্ছে ওই সাইনগুলোর মাধ্যমে রিচুয়ালিস্টিক কিলিংয়ের ব্যাপারে কিছু একটা ইন্ডিকেট করছিল। কিন্তু স্যার একটা জিনিস পরিষ্কার নয়, এই রিচুয়ালিস্টিক কিলিংয়ের সঙ্গে নাম্বার আর ইনিশিয়ালগুলোর কানেকশনটা কি? কিন্তু কানেকশন তো একটা আছেই, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আচ্ছা দামিনী, ইউ আর এ গার্ল, তুমি আমাকে বলো তো, একটা 16 বছরের মেয়ে পৃথা রিচুয়ালিস্টিক কিলিং নিয়ে পড়াশোনা করছে, তারপরে সে তার সায়েন্স আর কোড নাম্বারস তার ডায়েরির কোনো একটা সিক্রেট পাতায় লিখে রাখছে, যাতে অন্য কেউ চট করে সেটা ধরতে না পারে। ডু ইউ থিঙ্ক ইটস নর্মাল? নো স্যার। তাহলে পৃথা কেন এগুলো ডায়েরির পাতায় লিখে রাখতো, এই কোড নাম্বারস, সায়েন্স? আচ্ছা, এই সায়েন্সগুলোর তুমি মানে বের করতে পেরেছো তো? মানেগুলো আমায় একটু বলবে প্লিজ? ইয়েস স্যার। সেই প্রত্যেক কটা সাইন সে পার্টিকুলার একটা মৃত্যুদণ্ডকে ইন্ডিকেট করছে। ফর ইনস্টেন্স এই প্রথম সাইনটা, স্যার এখানে অপরাধীকে পাথর মেরে খুন করা হয়। সেই সেকেন্ড সাইনটা ঘাড়ে আঘাত মেরে খুন করা হয়। আর এই নাম্বারসগুলো? স্যার উই আর স্টিল ওয়ার্কিং অন ইট। কিন্তু কথা হচ্ছে পৃথা এই সায়েন্স আর নাম্বারস এগুলো নিয়ে ইন্টারেস্টেড কেন হবে? এই সাইনগুলো যদি কোনো মৃত্যুদণ্ডকে ইন্ডিকেট করে, তার মানে এই নাম্বারসগুলো কোনো মৃত্যুর সঙ্গে কানেক্ট করছে। তার মানে স্যার এই এক একটা নাম্বার এক একটা মৃত্যুকে ইন্ডিকেট করছে? হতে পারে। উই হ্যাভ টু ফাইন্ড দ্যাট আউট। আমাদের কনফার্ম হতে হবে, তাই না? এটা আমরা কনফার্ম হতে পারি যদি আমরা কোনো ভিকটিমের ব্যাপারে কিছু জানতে পারি, তাই না? স্যার মেবি ইনিশিয়ালগুলো ভিকটিমদের নাম। If I'm right, I mean, so maybe they are only the victims. পসিবল, কিন্তু সেটা তো কনফার্ম হতে হবে। কিন্তু স্যার আমরা কনফার্ম করবো কি করে? খুব সহজে, ইন্টারনেট সার্চ ইঞ্জিন। এই কোড নাম্বারসগুলো একটু ফেলে দেখো তো, কি পাও? স্যার So you're absolutely right. Yes, Damini? So date আর সাইন আসলে টাইপ করে স্যার একটা খুনের কেস দেখাচ্ছে এখানে। স্যার 531999, ভিকটিমের নাম রোমিও, রাস্তার ধারে শুয়েছিল, কেউ মাথায় পাথর মেরে মাথা থেতলে খুন করে।
কিন্তু স্যার কিলারকে খুঁজে পাওয়া যায়নি। পাথর মেরে খুন করা হয়েছে। ভিকটিমের নাম রোমিও। 5/19/93। ইউরেকা! এই সাইনটা পাথর মেরে মেরে ফেলার ইন্ডিকেট করে। ভিকটিম পাথরের আঘাতে মারা গেছে, রাইট? Romeo is the name, initials of the name are 5th March 1999. Yes, next one. So 7/8/2000. So এখানে সাইন অনুযায়ী ভিকটিমকে ঘাড় মোটকে মেরে ফেলা হয়েছে, রাইট? রাইট স্যার। আর স্যার সেমই ভাবে একটা পাখিও ঘাড় মুটকে এখানে পড়েছিল স্যার, এই কেসটা সলভ হয়নি। কারেক্ট। দামিনী, ইন্দ্র, অঙ্ক মিলে গেছে। স্যার দেখো, দুটো আলাদা ভিকটিম, আলাদা সময়, 1999 and year 2000, কিন্তু প্যাটার্ন অফ দ্য কিলিং ইজ সেম। রিচুয়ালিস্টিক কিলিং। তার মানে স্যার কিলার একজন। রাইট, একজন। and the killer is a psycho. সাইকো, সাইকো। এবারে প্রশ্ন হচ্ছে, পৃথা এই খুনের ব্যাপারে জানলো কি করে? কিভাবে সেটা সম্ভব? সো মেবি পৃথা ভিকটিমদের চিনতো। পসিবল, লিটল ডিফিকাল্ট, তাই না? একটু কঠিন। কেন বলছি? ভিকটিম দুটো আলাদা জায়গায় আলাদা সময় তাদেরকে মারা হয়েছে। সুতরাং পৃথার পক্ষে ভিকটিমদের চেনাটা ডিফিকাল্ট। পৃথা চিনতে পারে একমাত্র কিলারকে। কিন্তু স্যার ও মার্ডারারকে চিনবে কি করে? তার মানে মার্ডারার নিশ্চয়ই ওর পরিচিত কেউ। ইয়েস। এবারে আমরা এলিমিনেট করি। পৃথার পরিচিতির জগৎটা কতটুকুনি? স্যার খুব ছোট। খুব ছোট? ইয়েস। ফ্যামিলি, ফ্রেন্ডস, ভেরি লিমিটেড পিপল। তার মানে হতে পারে যে কিলার ফ্যামিলির মধ্যে থেকেই। কারেক্ট। দামিনী, পৃথার ফ্যামিলি মেম্বারসের ব্যাকগ্রাউন্ড চেক করো ইমিডিয়েটলি। স্যার ও নেই, বেশ কয়েক বছর হলো মারা গেছে, তাই যা বলার আমাকেই বলতে হবে। ওকে, ফাইন। দেখুন তো, এই ছবিটা আপনি চিনতে পারছেন কি? হ্যাঁ, এটা তো আমাদেরই ছবি, সেই হানিমুনের ছবি। শহরে গিয়েছিলাম। আচ্ছা, এটা যদি আপনাদের হানিমুনের ছবি হয় তাহলে এরকম ছবি নিশ্চয়ই আপনাদের কাছে আরও অনেক আছে। হ্যাঁ, আছে তো। আমরা একটু দেখবো প্লিজ। হ্যাঁ, নিশ্চয়ই। এক মিনিট। এই যে এতে সব ছবি আছে। ও, থ্যাংক ইউ। আচ্ছা, আপনি বলতে পারবেন যেদিনকে এই ছবিগুলো তোলা হয়েছিল সেদিনকে কোনোরকম রাস্তায় কোনো অস্বাভাবিক কিছু ঘটেছিল? মানে আপনি কিছু দেখেছিলেন? সেদিন তো রাস্তায় বাচ্চারা লাইন দিয়ে প্যারেড করছিল, খুব ভিড় জমেছিল। না, তেমন তো কিছু অস্বাভাবিক চোখে পড়েনি। তেজ, দেখো, পৃথা এই ছবিটা তো কেমন একটা অন্যদিকে তাকিয়েছিল। সত্যি শুধু পৃথাকেই দেখলে? দেখো, পৃথা যেদিকে তাকিয়ে আছে ঠিক সেদিকেই তাকিয়ে আছে রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি লোক, গায়ে ব্লেজার বা জ্যাকেট জাতীয় কিছু একটি পরে। রাইট, রাইট। পৃথা তো ওদিকেই তাকিয়েছিল। হাইলি সাসপিশিয়াস। এখন আমাদেরকে খুঁজে বার করতে হবে এই লোকটার পরিচয়টা কি। সামনে মিছিল, প্রচণ্ড ভিড়। দেখুন স্যার, সামনেটার থেকে কিছু বোঝা যাচ্ছে না। লোকটা স্যার রাস্তার উল্টো দিকে ওই কর্নারে দাঁড়িয়ে আছে, আউট ফোকাস আছে, সেই কারণে বোঝা যাচ্ছে না স্যার এক্স্যাক্টলি। তুমি একটু জুম করো তো। না স্যার, তাতেও তো খুব একটা বিশেষ কিছু বোঝা যাচ্ছে না স্যার। ছবিটা অস্পষ্ট হলেও একটা আন্দাজ তো পাওয়া যাচ্ছে লোকটার চেহারার, তাই না? কি মনে হচ্ছে বলো দেখি? স্যার লোকটা খুব একটা বেটে না, হাইট 5, 9 কি 10 হবে।
কিন্তু কে হতে পারে লোকটা স্যার? এই এক মিনিট চাতুকি এইখানে এইখানে দেখো তো, একটু জুম করো পকেটের কাজটায়। কিছু একটা আটকে আছে স্যার। লোগো, এটা লোগো, কোনো একটা কোম্পানির লোগো। খুব 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 চেনা লাগছে। স্যার, মিস্টার রণবীরের কোম্পানির লোগো। কারেক্ট ইন্দ্র, থ্যাংক ইউ। এটা তো মিস্টার রণবীরের কোম্পানির লোগো, কারেক্ট। তার মানে এই লোকটা কি? স্যার তার মানে কি রণবীরের কোম্পানির লোকটা এই কেসটার সাথে জড়িয়ে আছে? রণবীর, তুমি একটা কাজ করো, তুমি মিস্টার রণবীরের কোম্পানিতে যাও, গিয়ে একটু খোঁজ খবর না। আমরা যে কোনো একটা আলো তো দেখতে পাই, একটা ক্লু তো পেতে পারি, তাই না? ফাস্ট। স্যার, দামিনী বলো। স্যার সেদিন রাস্তার ভিড়ের মধ্যে পৃথার পরিচিত আরেকজন ছিল ওখানে, স্যার ছবি তুলছিল। কি? স্যার পৃথার কাকা রাজেশ। আমার অফিস, আমার কোম্পানি কিভাবে এসব ক্রাইমের সঙ্গে জড়িত? স্যার হরিবল ব্যাপার স্যার। আমরা পৃথার ডায়েরিতে যে ডেটসগুলো পেয়েছিলাম স্যার, সেই সেম ডেটস এই কোম্পানির সাথে কানেক্টেড। কি বলছেন কি আপনারা? জাস্ট আ মিনিট মিস্টার রণবীর, জাস্ট আ মিনিট। চাতকি স্যার, 5/3/1999 আপনাদের কোম্পানির প্রথম ব্রাঞ্চ অফিস ইনঅপারেট হয়েছিল। 7/8/2000 আপনাদের কোম্পানির সেকেন্ড ব্রাঞ্চ অফিস ইনঅপারেট হয়েছিল। তার মানে কি বলতে চাইছেন আপনি? কিছু বলতে চাইছি না, বা কিছু প্রমাণও করতে চাইছি না, শুধু একটা লিঙ্ক খোঁজার চেষ্টা করছি। পৃথার ডায়েরিতে যে ডেটগুলো লিখেছিল সেই প্রত্যেকটা ডেটে আপনাদের কোম্পানির একটা করে নতুন ব্রাঞ্চ খোলা হয়েছিল, আর সেই সেম ডেটে শহরে একটা করে খুনও হয়। জাস্ট একটা সাইকো কিলারের কাজ। আর সেই ডেটগুলো পৃথা তার ডায়েরিতে লিখে রেখে গেছিল। এবারও বলবেন যে এই কোম্পানি বা এই অফিস কোনো না কোনোভাবে আপনাদের এই ক্রাইমের সাথে জড়িত নয়? ইনফ্যাক্ট ঘটনার দিন পৃথার পেছনে এমন একজন কেউ দাঁড়িয়ে ছিল যে কিনা আপনার এই কোম্পানির সাথে যুক্ত। আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আপনারা কি এই বলতে চাইছেন যে আমারই কোম্পানির কেউ একজন পৃথাকে কিডন্যাপ করেছে? জোর দিয়ে বলতে পারছি না স্যার, তবে মনে তো হচ্ছে। তাহলে সেই মানুষটাকে খুঁজে বার করুন। এখানে কেন সময় নষ্ট করছেন? কারণ সময় দরকার নেই আমাদের শুধু একটা সূত্রের দরকার আছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো মিস্টার রণবীর, এই যে আপনাদের যে নতুন ব্রাঞ্চগুলো যে ইনঅপারেট হয়েছিল, যে ডেটগুলো ইনঅপারেট হয়েছিল, সেখানে কমন কে উপস্থিত ছিল? কে? একজন নয়, দুজন। সব কটা নতুন অফিসের দায়িত্ব এদেরই উপর দেওয়া ছিল। কারা? মৈনাক আর অক্ষয়। মৈনাক আর অক্ষয়। অফিসার আপনারা? রাহুল, তোমার বাবা কোথায়? বাবা কেন, কি হয়েছে? রাহুল, আমাদের হাতে বেশি সময় নেই। যা জিজ্ঞেস করা হচ্ছে তার উত্তর দাও। রাজবাবুকে ডেকে পাঠাও। কি হয়েছে? যেদিনকে পৃথা মিসিং হয়েছিল সেদিনকে আপনি কোথায় ছিলেন? সেদিন আর কোথায় থাকবো? দাদার বাড়িতে ছিলাম। কেন? রাজবাবু, হয় আপনি ভুল বলছেন অথবা মিথ্যে বলছেন। অফিসার, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি আমার বাবার সাথে এভাবে কথা বলতে পারেন না। অফিসার, যা বলতে চাইছেন একটু খুলে বলুন। প্যারাড চলাকালীন আপনি একবারও বাড়ি থেকে বেরোননি, কোনো ছবি তোলেননি? হ্যাঁ, বেরিয়েছিলাম, ছবিও তুলেছিলাম। কেন, কি হয়েছে? কি হয়েছে সেটা আমি আপনাকে পরে জানাচ্ছি। আপাতত সেদিন আপনি যে ছবিগুলো তুলেছিলেন সেগুলো একবার দেখতে পারি? হ্যাঁ পারেন, 1 মিনিট। হ্যাঁ নিন।
ইয়েস দাম মনে হচ্ছে এই কেসটা এবার খুব তাড়াতাড়ি সলভ হবে। সত্যি কথা বলো আমাকে, যদি এই কোম্পানিতে থেকে কেউ কোনো ক্রাইম করে থাকে আমি কিন্তু ক্ষমা করব না। জেঠু, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। কি করে বিশ্বাস করব? আমি নিশ্চিত যে এই কোম্পানির লোকেরাই কেউ ওই পৃথার মিসিং এর পেছনে আছে। মৈনাক, সত্যি যদি তুমি কিছু জেনে থাকো সেটা অন্তত আমাকে বলো। তারা দরকার হবে না। এই তো মিস্টার রণবীর, আপনি আজ আছেন দেখছি। ভালোই হলো, আপনার সামনে অপরাধী ধরা পড়ে যাবে। মিস্টার মৈনাক, আশা করছি আপনার সব জামা কাপড় আপনার আলমারিতেই আছে। হ্যাঁ, কিন্তু হঠাৎ আমার জামা কাপড় আলমারি কেন? ধৈর্য ধরুন, এক্ষুনি জানতে পেরে যাবেন। সত্য কি তেজ? স্যার, এটা তো আমার ব্লেজার। আর ইউ শিওর এটা আপনার? হ্যাঁ, কেন, তাতে কি হয়েছে? বিশেষ কিছু হয়নি। ব্লেজারটা পরে মৈনাক, তুমি? না না জেঠু, এরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন। আচ্ছা, এই ব্লেজার তো আমাদের কোম্পানির সব এমপ্লয়ের কাছে আছে, তাতে কি প্রমাণ হয় আমি পৃথাকে কিডন্যাপ করেছি? না, একদম প্রমাণ হয়নি। কিন্তু সত্যিটা জানা যায়। আর সত্যিটা এটাই যে এই সমস্ত কিছুর পেছনে তুমি ছিলে, তুমি। কিন্তু প্রমাণ ছাড়া আপনি এই কথা জোর দিয়ে বলতে পারেন না অফিসার। প্রমাণ আছে মিস্টার রণবীর। পৃথার ডায়েরিতে যে ডেটগুলো লেখা ছিল সেই প্রত্যেকটা তারিখে আপনাদের কোম্পানির একটা করে নতুন ব্রাঞ্চ খোলা হয়, আর সেই প্রত্যেকটা তারিখে একটা করে নতুন মার্ডারও হয় আপনাদের কোম্পানির ব্রাঞ্চগুলোর ঠিক পাশেই। আর সেই প্রত্যেকটা ব্রাঞ্চে সেই দিনগুলোতে উপস্থিত ছিলেন আপনি, মিস্টার মৈনাক। এই, একদমই হবে না। আর একটা বাজে কথা বলে না, এই ছুরি দিয়ে একদম দু টুকরো করে দেবো, একদম দু টুকরো করে দেবো। আমি কিন্তু চালিয়ে দেবো। মিস্টার মৈনাক, জানতাম, আমরা সবাই জানতাম যে এরকম একটা ঘটনা ঘটবে, আশা করেছিলাম। কিন্তু ব্যাপারটা যে এত তাড়াতাড়ি আপনি ঘটাবেন সেটা বিশ্বাস করুন বুঝতে পারিনি। আমি কিন্তু সত্যি বলছি, কিন্তু আমি চালিয়ে দেবো, একদম চালিয়ে দেবো। তারপর এই ছুরিটা চালিয়ে আমাদের হাত থেকে আপনি পালিয়ে যাবেন, তাই তো? দেখুন ভাই, এই ছুরি চাকু নিয়ে খেলাটা না অনেক হয়েছে। হ্যাঁ, আপনি আমার সাথে ভালো ভালো চলুন। আপনি বরঞ্চ জেলে গিয়ে সাপ লুডো খেলবেন। এগোবে না বলে দিচ্ছি, কিন্তু একদম এগোবে না, তোমরা কেউ এগোবে না। আমি কিন্তু ছুরিটা চালিয়ে দেবো, ছুরি চালিয়ে দেবো। চুপ, একদম চুপ। ইন্দ্র,
নিজের জেঠুর গলায় ছুরিটা ধরার আগে আরো একবার ভালো করে ভাবা উচিত ছিল। আমি খুন করতে চাইনি, সত্যি বলছি স্যার, খুন করতে আমি চাইনি। এই জেঠুই আমাকে কিলার বানিয়েছে। জেঠুর জন্যই আজকে আমি কিলার হয়েছি। আমি রাইটার হতে চেয়েছিলাম স্যার, তাই না জেঠু? আমি একজন শিল্পী হতে চেয়েছিলাম, আর এই জেঠু ফ্যামিলি ট্র্যাডিশনের দোহাই দিয়ে আমার সমস্ত ক্রিয়েটিভিটি, আমার সব কিছু আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমার ইচ্ছের কোনো মূল্য দেয়। জন্ম থেকে কেউ অপরাধী হয় না মিস্টার মৈনাক। এমন কি ঘটেছিল আপনার জীবনে যে আপনি পরপর এতগুলো খুন করেছেন? ফ্যামিলি প্রেশার আমি আর নিতে পারছিলাম না। আমি ড্রাগস নিতে শুরু করেছিলাম। আস্তে আস্তে দেখলাম যে কোম্পানি আরো বড় হচ্ছে, কোম্পানির নতুন নতুন ব্রাঞ্চ খোলার প্ল্যানিং হচ্ছে। আমি এইসব সহ্য করতে পারছিলাম না। আমার কিরকম রাগ হতে শুরু করেছিল, পাগলের মতন হয়ে গেছিলাম আমি। আর সেই রাগের মাথায় আমি কিছু নিরীহ লোককে মার্ডার করতে শুরু করেছিলাম। কি পাগলের মতো কথা বলছো? পৃথা কোথায়? আমার পৃথাকে তুমি কোথায় রেখেছো বলো? পৃথা সবকিছু জানতে পেরে গেছিল, বুঝে গেছিল যে ওই খুনগুলো আমিই করছি। আর ঠিক সেই কারণে পৃথা সেদিন মিস্টার রণবীরের সাথে দেখা করতে চেয়েও পায়নি, তাই তো? আমার কিছু করার ছিল না। আমি সেই জন্য পৃথাকে কিডন্যাপ করে খুন করেছি। তুমি পিতাকে খুন করেছো? আমার পিতাকে তুমি মেরে ফেলেছো। তাহলে ওই আংটি সেটা তুমি পাঠালে কেন? আমার টাকার দরকার ছিল। আমি ভেবেছিলাম আংটিটা দেখলে যেটু ভাববে পৃথা বেঁচে আছে আর আমাকে টাকা দেবে। কেন তুমি এরকম করলে? ওইটুকু একটু মেয়েকে মেরে তোমার কি লাভ হলো? মৈনাক অপরাধ করেছে, তার শাস্তি সে পাবে। কিন্তু এই অপরাধের কারণ আপনি মিস্টার রণবীর। আপনি, আপনাদের মতো মানুষরা শুধুমাত্র ফ্যামিলি ট্র্যাডিশনের দোহাই দিয়ে হাজার হাজার মৈনাকের স্বপ্নগুলোকে ধ্বংস করেন। আর আজ আপনি পৃথার জন্য দুঃখ কষ্টে পাগল হয়ে যাচ্ছেন তো, এবং সেটা আপনার প্রাপ্য ছিল। আর মৈনাক, নিজের জীবন নিয়ে খেলা করার অধিকার হয়তো তোমার থাকতে পারে, কিন্তু অন্য কারোর জীবন নিয়ে খেলা করার অধিকার স্বয়ং ওপরওয়ালাও কাউকে দেননি। মৈনাক, তুমি অপরাধ করেছো। আর তার শাস্তি তোমাকে পেতেই হবে। বাকি জীবনটা জেলের অন্ধকারের মধ্যে কাটে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.